আরে, আমার লেজ তো আমার সাথেই জুড়ে আছে। এতক্ষণ যেটা আমি দেখতে পাচ্ছিলাম না, সেটা আমার সাথেই জুড়ে রয়েছে। দেখো, আমার সাথে আর কখনো মজা করবে না। আমার লেজ পেয়ে গেছি, আমি আমার লেজ পেয়ে গেছি, আমি আমার লেজ পেয়ে গেছি, পেয়ে গেছি। বুঝলে, তুমি এখন কোথাও লুকিয়ে পড়বে না। এটা হলো আমার আদেশ, আর আমার আদেশ তোমাকে মানতেই হবে, কারণ তুমি মারুতির লেজ। তুমি কি সত্যিই আমার লেজ? আরে, তুমি তো শুনতেও পাচ্ছ আর বুঝতেও পারছো। আচ্ছা, তুমি তো বলতেও পারো, আর তুমি লম্বাও আর সুন্দরও। এটা তো হবারই ছিল, কারণ তুমি তো মারুতির লেজ। খুব ভালো, খুব ভালো। এবার আমিও তোমাকে দিয়ে আমার সব কাজ করাবো, যেমন সবাই নিজের লেজ দিয়ে নিজের কাজ করায়, একদম তেমনি। হ্যাঁ, তোমাকেও আমার কথা মানতে হবে, মানতেই হবে, যেমন সবার লেজ ওদের কথা শোনে। বুঝতে পারলে? বুঝতে পারলে তো? এখন থেকে আমি তোমার প্রভু, আর তুমি আমার লেজ। আরে, এ তো না বলছে। সেই বানরই কি, যার লেজ তার বশেই না থাকে। এবার একে দিয়ে কাজ করাই। করো। আরে তাড়াতাড়ি। আরে, আমি কোনো মজা করছি না। চলো, এখন পর্দা ঠিক করো। করো। তুমি তোমার নিজের প্রভুর কথা শুনবে না? কেন শুনবে না? বুঝে গেছি, হয়তো তোমার এখন কাজ করার অভ্যেস নেই। আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এভাবে, আর এভাবে, এভাবে আর এভাবে, ঠিক আছে? তুমি এবার আমার কথা শুনবে তো? চলো, এখন এই পর্দাটা ঠিক করো। আমি তো এক্ষুনি তোমাকে শিখিয়ে দিলাম, তাহলে তুমি আমার কথা কেন শুনছো না? কারণ আমি এখন ছোট বালক, সেই জন্য। চলো, আমি এক্ষুনি তোমাকে কোনো বড় লেজের সাথে দেখা করাচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে, আর তখন তুমি আমার সাথে মজা করবে না। চলো। আরে বাহ, দেখছি এর লেজ তো কত কাজ করে, কিন্তু আমার লেজ তো আমার সাথে মজা করে। তুমি কোথায় গেলে?
শোনো না, আমার লেজ আর আমার সাথেই এমন, এটা ঠিক নয়। কিছু তো করতেই হবে, না হলে আমি সবার পিছনে থেকে যাব। হ্যাঁ? দেখো দেখো ওর লেজকে, এর কথা শুনছে আর এত কঠিন কঠিন কাজ করছে। তুমি দেখলে তো উনি কি করলেন? তুমিও ঠিক তেমনই করবে। এই পুষ্পপাত্র থেকে আমাকে একটা ফুল বার করে দাও। কাজ শেখার পরে তুমি না বলতে পারবে না কিন্তু। চলো পুষ্প বার করো। তাড়াতাড়ি করো। আরে আমি তো একটা পুষ্প তুলতে বলেছিলাম, গোটা পুষ্প পাত্র তুলতে বলিনি। ছাড়ো, ছাড়ো না। আরে কোথাও পড়ে গেলে ভেঙে যাবে, ছাড়ো একে। আরে ছাড়ো না, ছাড়ো, ছাড়ো। আরে এটা কি করে দিলে? গোটা পুষ্প পাত্রই ভেঙে দিলে। আমাকে এবার মায়ের বকুনি অবশ্যই শুনতে হবে। মা, এবার কি করব? বাহ, ক্লান্ত হয়ে গেলে? কাজ না করেই ক্লান্ত হয়ে গেলে? তোমাকে পাঠশালায় পাঠাতেই হবে। এটা কোনো হাসির সময় নয়। আরে রে রে রে, কোথায় যাচ্ছ কেশরী নন্দন? এই দুধ কে খাবে? এই ঘরের এমন অগোছালো অবস্থা কে করলো? এখানে কি ভূমিকম্প হয়েছিল? এবার বলো, আমি কি তোমার নামে মাকে বলবো? মা, এসব মারুতি করেছে। মারুতি করেছে? কিন্তু কেন? মা, তোমার পুত্র তার লেজ পেয়ে গেছে, সেই জন্য ও আজ খুব প্রসন্নিত। আর ওর প্রসন্নতা দেখে তুমিও প্রসন্ন হবে, তাই না মা? না, আমি একটুও প্রসন্ন হইনি। মায়ের প্রসন্নতা অবশ্যই পুত্রের প্রসন্নতার সাথে যুক্ত থাকে, কিন্তু এমন পুত্র যে সুশীল হবে, সরল আর আজ্ঞাকারী হবে।
আমি তো তোমার পুত্র, তাই না? দেখো দেখো, আমি কি সুশীল, সরল আর জ্ঞানী নই? কি দেখব? যদি তুমি সুশীল, সরল আর জ্ঞানী হতে, তাহলে এই ঘরের এমন দশা নিশ্চয়ই করতে না। রুষ্ট হলে কিচ্ছু হবে না। তুমি যখন এই ঘরকে আবার পরিষ্কার করবে, তখন তোমার মা নিজের প্রিয় পুত্রের সাথে কথা বলবে। দেখলে তোমার জন্য আমাকে কি কি করতে হচ্ছে? আর মা আমার উপর কখনোই রুষ্ট হতেন না, আর দেখো তোমার জন্য মা আমার উপর রুষ্ট হয়ে গেছে। যখন আমি তোমাকে পেয়েছিলাম কত প্রসন্ন হয়েছিলাম, আর এখন দেখো তোমার জন্য কত কাজ করতে হচ্ছে। মা, এখন তুমি আমার উপর রুষ্ট নেই তো? দেখো পুরো ঘরটাই পরিষ্কার হয়ে গেল। না, একদম নয়। চলো এবার তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও। জানো তো, দুধ খেলে মারুতি খুব শক্তিশালী হয়ে যাবে, নিজের পিতার সমান ধৈর্যবান আর বলবান হয়ে যাবে। সত্যি মা? হ্যাঁ, কিন্তু দুধ খাওয়ার পরে। মা, প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপরেই আমি দুধ খাবো। হুম, প্রথমে দুধ, তারপর তুমি যা প্রশ্ন জিজ্ঞেস করবে আমি অবশ্যই তার উত্তর দেব। না, আগে প্রশ্ন। না মারুতি, আগে দুধ। জানো তো, যারা ভালো বালক হয় তারা সর্বদা নিজের মায়ের কথা শোনে, আর তুমি তো সবচেয়ে ভালো বালক, তাই না? মাও না কখনো কখনো বালকদের মতো কাজ করে। আরে আরে, পুরো খাও। দুধ শিশুর মস্তিষ্ক আর তার শরীরের বিকাশের জন্য অত্যন্ত আবশ্যক। সন্তানকে সঠিক দিশা আর ব্যবহার শেখানোর ধর্ম মাতা পিতারই হয়। যেমন কোনো কোমল লতাকে অবলম্বন দিয়ে ওকে সঠিক পথ দেখায়, আর সে বড় হয়ে ফুল ফল দেয়। বুঝতে পারছো তো? কোনো শিশুকে তার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা শৈশবেই শিখে নেওয়া উচিত, তবেই তা লম্বা সময় পর্যন্ত মনে থাকে আর শিশুর সব পথ সরল হয়ে যায়, আর ও নিজের জীবনের উচ্চ শিক্ষায় অবশ্যই পৌঁছয়। বুঝেছো তো মানিক?
নাও, এবার দ্রুত দুধ খেয়ে নাও। দেখো, তোমার ঠোঁটের উপরে কেমন গোঁফ হয়ে গেছে। আচ্ছা মা, আমার ঠোঁটের ওপরে গোঁফ হয়ে গেছে? হুম, কিন্তু মা, তুমি বলো আমি পাঠশালায় কবে যাব? পাঠশালা? পাঠশালায় তো তুমি তখন যাবে যখন বড় হয়ে যাবে। এখন তুমি খুব ছোট। কিন্তু মা, তুমি তো বলছো যে আমার ঠোঁটের ওপর গোঁফ হয়ে গেছে, তাহলে আমি এখন ছোট বালক কি করে হই? দুষ্টুমিতে তো ছোট্ট মারুতি আমাদের প্রভুর থেকে কোনো অংশেই কম ছিল না। সেই জন্যই তো অঞ্জনা আর কেশরী হনুমানকে নিজেদের কাছে রেখে অধিকভাবেই সতর্ক ছিলেন। দুষ্ট বালক, তাও বানর, তার চেয়েও বড় কথা, বড় অলৌকিক শক্তিধারী। এমন অবস্থায় অঞ্জনার পরিস্থিতি খুব বিচিত্র ছিল। উনি নিজের পুত্রের সুরক্ষায় সতর্ক তো ছিলেনই, কিন্তু আরও একটা বিচিত্র চিন্তা ওকে মনে মনে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। পাঠশালায় না গিয়ে এই অবুঝটা কি করে শিখবে সব? একে তো পাঠশালায় পাঠাতেই হবে। আমি বুঝতে পারছি না যে তোমাকে কি পাঠ দেব, কিন্তু তোমাকে তো দেখতে খুব বড়, কিন্তু তোমার বুদ্ধি একদমই বালকের মতো। লেজের সমস্যার সমাধান খুঁজতে মারুতি পাঠশালা চলে গেলেন। ভোরে ঘুম থেকে ওঠার পরে আর মাটিতে পা রাখার আগে ভূমিদেবীর কাছে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাওয়ার মন্ত্র হল, সমুদ্রবশ্মে দেবী পর্বতস্থন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদম স্পর্শে সমস্তমে। সমুদ্রবশ্মে দেবী পর্বতস্থন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদম স্পর্শে সমস্তমে। নিশ্চয়ই আমাকে ছাড়া থাকতে পারছে না, তুই অধৈর্য হয়ে পড়ছিস। এবার আমার মুখের ভেতরে সেই তুই শান্তি পাবি। চলে আয়, চলে আয়, দ্রুত চলে আয়।
বাঁচাও! ও বাঁচাও! 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 বাঁচাও আমায়! কেশরী পুত্র, তোরও এই দশা হতে চলেছে। তোর পিতা কেশরী যতই চেষ্টা করুক না কেন, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে দেখে, তোকে খেয়ে, মানে তোকে চিবিয়ে গিলে খাওয়ার লালসা আমার ক্রমশই বেড়ে চলেছে। মারুতির নামকরণ সংস্কার থেকে ফেরার পরে সুগ্রীবের সামনেও একটা বিচিত্র আর জটিল সমস্যা এসে দাঁড়িয়েছিল। চলো দাদা, আজ আবারও গদা অনুশীলন করা যাক। গদা অনুশীলন করতে চাস আমার মতো মহানতমের সাথে? তুই কি চাইছিস কি কিছুক্ষণের মধ্যেই তোকে শেষ করে দেব আমি? এক্ষুনি গদা অনুশীলনের পরিণাম দেখাচ্ছি। তাহলে এটা নিজের চোখে বাঁধ। তুই যখন এত করে বলছিস, আজ তোরও ইচ্ছে পূর্ণ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার জন্য সব করতে রাজি। প্রস্তুত তো? কিন্তু অবশ্যই সাবধানে থাকবে। আমি আমার আঘাতে কখনোই কার্পণ্যতা করি না। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি প্রস্তুত। ইয়াহ! কিন্তু দাদা, আজ তো আমিই জিতব। কেন? আজ কি তোমাকে ওই মায়াবী সাহায্য করবে? ওই মায়াবী মর্কট যার দুধের দাঁত এখনো ভাঙেনি, সে তোমাকে সাহায্য করবে? দাদা, এই গদা প্রতিযোগিতা তোমার আর আমার মাঝে হচ্ছে। এর মধ্যে তুমি আবার মারুতিকে কেন টেনে আনছো? ওই মর্কটকে মাঝে তুই আনছিস সুগ্রীব, আমাকে উত্তেজিত করার জন্য, যাতে আমি প্রতিযোগিতা হেরে যাই। কিন্তু এটা সম্ভব নয়। এমন কেউ নেই যে আমার মতো মহানতম বালিকে হারাতে পারে, আর না কেউ হবে। মনে রেখো।
মর্কটের আসার পরে তুমি বদলে গেছো সুগ্রীব, কিন্তু এর আগে তুমি আমার কথা কখনোই অগ্রাহ্য করনি, আমাকে কোনো দিনও অবিশ্বাস করনি, কিন্তু আজ আগের মতো পরিস্থিতি আর নেই। বদলে আমি যাইনি দাদা, সত্যের সঙ্গ আমি কখনো ছাড়িনি, আর আজও ছাড়বো না। ওই ছোট্ট বালককে হিংসে করা তোমাকে মানায় না দাদা। ও তো শুধুমাত্র একজন বালক। নিরীহ বালক, তুমি এটাই বলছো তো? হ্যাঁ। ওই নিরীহের কথা শুনলে পরে আমার উপরে তোমার গদার প্রহার বেড়ে যায় কেন দাদা? তোমার মনে কি ওর প্রতি এত হিংসা? কারণ তোর ওই মর্কটের কথা বেশি মনে পড়ে। এখনো এলো না তো তোকে বাঁচাতে? দাদা, থামো দাদা, থামো বলছি। তোমার চোখ থেকে মিথ্যার পর্দা সরাও, তবেই মারুতির সত্য তোমার চোখের সামনে আসবে। দাঁড়াও দাদা, দাঁড়াও। সেই জন্য তুমি এই প্রতিযোগিতাকে যুদ্ধ ভেবে নিয়েছো। আমি কি করলাম? ওঠো সুগ্রীব, ওঠো সুগ্রীব, সুগ্রীব ওঠো। আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু আমায় সন্দেহ করে তুমি আমাকে বারবার রাগিয়ে দিচ্ছিলে। সুগ্রীব, আমার ছোট ভাই, আমি এসব আমার জন্য নয়, তোমার জন্য করছি। নিজের পরিবার আর কিষ্কিন্ধার জন্য করছি। কারণ দেবর্ষী নারদ মুনির ভবিষ্যৎবাণী হলো যে ওই মায়াবী মর্কট আমাদের সকলের বিনাশের কারণ হবে। তোমার কথা শুনে দাদা, আমার একবারও সেগুলোকে মিথ্যে মনে হয় না, কিন্তু যখন বালক মারুতিকে দেখি তখন ওকে আমার মায়াবী মনে হয় না। আমার মনে হয় না যে ও আমাদের ধ্বংসের কারণ হবে। কপট আর মিথ্যুক মানুষের সঙ্গ কখনো কারোর কাছে সুখদায়ক হয় না। বালির সাথে দেখা করে দেবর্ষী নারদ ওকে সচেতন করেছিলেন, যদিও অধর্ম আর অহংকারের পথে চলতে থাকে তাহলে সর্বশক্তিশালী বানর যোদ্ধার কাছে আসতেই সুগ্রীব তার সঙ্গ ছেড়ে দেবে। কিন্তু বালি বারবার দেবর্ষী নারদের নামে সুগ্রীবকে মিথ্যে বলে ওকে মারুতির বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করতে থাকে। দেবর্ষী নারদ মুনির বলা কথা এখন থেকে সত্যি মনে হচ্ছে। এখন এই সুগ্রীব আর আগের সুগ্রীব নেই, কিন্তু আমি মহানতম হার স্বীকার করব না। যে মায়াবী মর্কটকে তুমি ঘাতক ভাবতে রাজি নও, নিশ্চিত একদিন ও কিষ্কিন্ধায় বিপদ ডেকে আনবেই। আমি বর্তমান কালে থাকি দাদা, ভবিষ্যৎ কে দেখেছে? বর্তমানে আমরা যে কাজ করি ভবিষ্যতে আমাদের তারই ফল ভোগ করতে হয়।
আর যে বালককে তুমি মায়াবী ভাবছো, আমার নজরে সে একজন অদ্ভুত, পরাক্রমী আর সরল বালক। একটু দাঁড়িয়ে যাও দাদা, আমি তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু যদি তুমি মারুতিকে কোনো রকম ক্ষতি করার সামান্য চেষ্টাও করো, তাহলে আমি সুগ্রীব সর্বদা ওর ঢাল হয়ে সামনে এসে দাঁড়াবো। তো আমি সুগ্রীব মারুতির ঢাল হয়ে ওর সামনে থাকব। মারুতির স্বভাবের প্রভাব সুগ্রীবের উপরে প্রকট হতে শুরু করেছিল। তখনও নিজের চোখ বন্ধ করে বালির সব কথা বিশ্বাস করত না, বরং নিজের বুদ্ধি বিবেক দিয়ে বিচার করার পরেই সিদ্ধান্ত নিত। আর তারপর মারুতির সাথে কি হলো? পুত্র, কোনো সুরক্ষা না নিয়ে কোথাও যাওয়া একদমই উচিত নয়। তুমি কোথায় গিয়েছিলে? পিতা, আমি পাঠশালায় গিয়েছিলাম। মারুতির একা পাঠশালাতে যাওয়াটা তো ঠিক নয়। আর পাঠশালার পাশেই তো বৃক্ষাসুরের নিবাস। তোমরা কি হয়েছে পিতা? কিছু নয় পুত্র, পাঠশালা গিয়েছিলে? পাঠশালা তোমার ভালো লেগেছে? হ্যাঁ পিতা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল থেকে পাঠশালা এই মহলের উদ্যানে চলে আসবে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এখন শোয়ার সময় হয়ে গেছে পুত্র, শুয়ে পড়ো। ওই বানরই কি, যা লেজ তার বসে না থাকে? সবাইকে কি করে বলবো যে আমার লেজ আমার কথাই শোনে না? ওকে বলি একরকম আর ও করে আরেক রকম। সবাইকে আমি কি করে বলবো? সবাই আমার ওপর হাসবে। মা যখন জানতে পারবে তখন ওনারও খুব দুঃখ হবে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। কি হলো পুত্র, ঘুম আসছে না বুঝি? ঘুম কি করে আসবে পিতা? আমি তো গান শুনবো। হ্যাঁ, গান তো তোমার মা গায়, তাই না? আমি এক্ষুনি ওকে ডাকছি। অঞ্জনা, এখানে শয়ন কক্ষে এসো।
এখানে শয়ন কক্ষে এসো। মনে হয় তোমার মা শুনতে পাচ্ছে না। চলো আমরা খুঁজি গিয়ে। অঞ্জনা, মা তুমি কোথায় মা? অঞ্জনা, মা, অঞ্জনা তুমি কোথায়? মা, মা, মা তুমি কোথায়? মা, আরে তোমরা দুজন পিতা পুত্র এখানে? কি হলো? ঘুম আসছে না? তোমাকে তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজেই যাচ্ছি। তোমার গান ছাড়া মারুতির তো ঘুমই আসে না। আমাকে ছাড়া একটুও থাকতে পারছো না? আচ্ছা ভাবো তো, যদি কোনো কারণবশত লম্বা সময়ের জন্য আমি তোমাদের সবার থেকে দূরে চলে যাই, তখন তখন কি করবে? বা আমার যদি কিছু হয়ে যায়, তখন তখন কি করবে? আমার যদি কিছু হয়ে যায়, তখন তখন কি করবে? এমনটা হতেই পারে না মা। যদি এমনটা হয় তাহলে আমি তোমাকে খুঁজে আবার এখানেই ফিরিয়ে আনবো। মজা করেও তুমি এমন কথা বলবে না। পুরুষ একা গোটা সংসারকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিষয়টা যখন তার পরিবারের হয় আর সন্তানের লালন পালনের হয়, তখন সে বিচলিত হয়ে ভেঙে পড়ে। স্বামী, আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না। আমাকে ক্ষমা করুন। আমাদের দুজনের জীবন মারুতির জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটা সর্বদা মনে রাখবে। মা চলো না, আমার ঘুম পাচ্ছে। চলো না মা, গান শোনাও না। চলো না।
পড় কেশরী নন্দন, আমার আনন্দের ধন, আমার অমূল্য রতন। ও করে ছন ছন, এটাই বলে কঙ্কন।